এসবি এডুকেশনের পক্ষ থেকে আমার সকল ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকাদের জানাই স্বাগত। আজ আমরা দ্বাদশ শ্রেণীর পূর্ণাঙ্গ সহায়ক পাঠ আমার বাংলা গ্রন্থের অন্তর্গত ছাতির বদলে হাতি এই পাঠ্যাংশ থেকে এই ভিডিও করতে আমরা চলেছি। গ্রন্থটির রচয়িতা পদাতিকের কবি সুভাষ মুখোপাধ্যায়। সমগ্র গ্রন্থটিতে রিপোর্টার্সধর্মী রচনার মধ্যে দিয়েও তৎকালীন বাংলাদেশের দুস্থ সাধারণ প্রজাদের যে জীবনযাপন, তাদের প্রতি যে শোষণ, তাদের প্রতি মহাজন ব্রিটিশ এবং আড়তদারদের যে বঞ্চনা প্রায় স্তরে স্তরে সাজানো আছে। এমনই একটি স্তরের নাম ছাতির বদলে হাতি। আর কি এক অদ্ভুত কবিত্বের অধিকারী তিনি। প্রতিটি পাঠ্যাংশেরই প্রথম লাইনটি অপূর্ব ব্যঞ্জনায় উপস্থাপন করেছেন এবং পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক যে কাউন্সিল তাদের ছাপা যে গ্রন্থটি সাহিত্য চর্চা, এই আমার বাংলার প্রত্যেকটি পাঠ্যাংশের প্রথম লাইনটিকে যেভাবে বোল্ড করে দিয়ে নতুন নীল রং ধারণ দিয়ে একেবারে যেন কবিতার মতো নামকরণের মতোই বা প্রথম নামকরণের প্রথম লাইনটির মতোই তুলে দেওয়া হয়েছে, যেন চাবিকাঠিটি ওখানেই আছে। ছাতির বদলে হাতি এই পাঠ্যাংশের প্রথম লাইনটি এ প্রসঙ্গে আমরা উল্লেখ করতে পারি। নাকের বদলে নরুন পেলাম টাক ডুমা ডুম ডুম। অপূর্ব একটি আমাদের লোকপ্রিয় বাল্যকালে বহুশ্রুত একটি গল্প, যে গল্পের মধ্যে একটি ধূর্ত শিয়াল আছে। তার কাজ হচ্ছে লোক ঠকানো। সে এক বিস্তারিত গল্পটি রাত গভীর হতো, ঠাকুমা দিদিমারা এই গল্প ক্রমশ প্রলম্বিত করতে করতে এক সময় শ্রোতা নিদ্রামগ্ন হয়ে যেত। তা সেই গল্পের মধ্যেও রয়েছে শোষণ বঞ্চনা। কি না, ওই গল্পটার যে শুরুয়াতটা ছিল এরকম: বেগুন খেতে গিয়ে বেগুনের কাঁটা ওই শিয়ালের নাকে ঢুকে যায় এবং সেটা সেই কাঁটা বের করার জন্য সে নাপিতের বাড়িতে যায়। আর নাপিতের বাড়িতে গিয়ে সে সাহায্য চায় তার নাকে কাঁটা যাতে বাইর করে দেওয়া হয়। নাপিত স্বভাব সিদ্ধ ভঙ্গিতে চিকিৎসকের মতোই সে নাকের কাঁটা বের করতে চেয়েছে, কিন্তু হলে কি হবে, যতই হোক পশুর নাকের কাঁটা বের করা মানে কি চারটিখানি ব্যাপার। সুতরাং তার হাত পা কাঁপছিল এবং সেই সময় ওই নাকের কাঁটা বার করতে গিয়ে তার কি হয় না, সেই যে সাকসেসফুল যে অপারেশন, সেখানে কিন্তু রক্তস্রোত ঝরে পড়ে এবং সেই রক্তের বিনিময়ে সে দাবি করে, তুমি আমার নাক কেটে দিয়েছ, সুতরাং তোমাকে ওই অস্ত্রটি দিতে হবে। সেটির নাম হচ্ছে নরুন, যা দিয়ে নখ কাটা হয়। এবং নখ কাটার যন্ত্র দিয়ে শিয়ালের ওই নাপিত কী করলো না, তার নাক কেটে দিয়েছে। আবার সেই নরুন নিয়ে সে এগোতে থাকে আর ওই ঢোল বাজাতেই থাকে। নরুনের বদলে হারিয়া পেলাম টাক ডুমা ডুম ডুম, হারিয়ার বদলে টোপর পেলাম টাক ডুমা ডুম ডুম,
টোপরের বদলে বউ পেলাম টাকডুমা ডুমডুম। অর্থাৎ এই যে শিয়াল সমাজের ধূর্ত শ্রেণীর প্রতিনিধি, তা সেই ধূর্ত প্রতিনিধিকে সামনে রেখে ধূর্ত মানুষের প্রসঙ্গ তিনি নিয়ে এসছেন। এই আনার ক্ষেত্রে তার ওই প্রথম লাইনেরই পরের অংশটি এ প্রসঙ্গে খুবই উল্লেখযোগ্য, আন্ডারলাইন করতে হবে। কিন্তু শুধু একটা ছাতির বদলে 1 নয় 2 নয়, একেবারে 3 বারং 36 বিঘে জমি। চিন্তা করা যায় যে একটা ছাতা বাকিতে মানে ধারে দিয়েছিল, সেই ধারে দেনাটা এত জায়গা এত বেড়েছে, বেড়ে একেবারে 36 বিঘে জমি কেড়ে নিয়েছে একটা মহাজন। এবার এসেছে মূল কথাটা, যে পাঠকের যদি বিশ্বাস না হয় তাহলে তো সরাসরি বাংলার একটি প্রান্তরের নাম তিনি বলে দিয়েছেন। যাও হালুয়াঘাট বন্দরে যাও, গিয়ে সেখানে গিয়ে জিজ্ঞাসা করো, গিয়ে মনমোহন মহাজন বলে একজন ছিলেন, তার কারবার ছিল কিনা তেজারতি বন্ধকি। তেজারতি আর বন্ধকি মানে দরিদ্র মানুষেরা, তখন এত ব্যাংকের পরিষেবা সরকারি এই যে ব্যাপারটা এতটা ছিল না, ফলে ওই তেজারতি বন্ধকির দলেরা দুই দিকে কাটত। একদিকে যেমন সুদ নিত, আবার একটা নির্দিষ্ট সময়ের পরে সেটা যদি ছাড়াতে না পারত, সে বন্ধকি জিনিসটা সে আত্মসাৎ করত। তা সেই রকমই ঘটনাটা, শুধু স্থান নয়, শুধু মানুষ নয়, তার সঙ্গে একটা বলে দিয়েছে, কালটাও বলে দিয়েছে। আজ থেকে কত বছর আগে? 25 বছর আগেকার কথা। সেই 25 বছর আগে চ্যাংম্যান বলে একজন, সে সওদা করতে গিয়েছিল শহরে, কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টি পর বৃষ্টি। এমন সময় ওই মহাজন সেই চ্যাংম্যানকে একটি ছাতা দিয়ে দেয়, বলে এই ছাতাটা নিয়ে তুমি বাড়ি যাও, তোমার জিনিসপত্র ভিজে যাবে। এবং চ্যাংম্যান কিন্তু সেটা নিতে চায়নি, বলেছিল আরে টাকা পয়সার কী দরকার আছে, পরে ঠিক দিয়ে দেবে, যখন হবে তখন দেবে। কিন্তু লেখক খুব সুন্দর করে উল্লেখ করেছেন, হঠাৎ মহাজন যেন করুণার অবতার হয়ে উঠলেন। তাহলে এই করুণার এটা আন্ডারলাইন করতে হবে, যে একেবারে খাস কলকাতা থেকে খরিদ করে আনা একবার আন করা একটা ছাতা চ্যাংম্যান মাথায় নিয়ে বাড়ি ফিরল। কিন্তু তারপর দীর্ঘদিন চ্যাংম্যান চেষ্টা করেছে মনমোহন মহাজনকে ছাতার মূল্য দিয়ে দেওয়ার, কিন্তু নানা অজুহাতে সময় ক্ষেপণ করেছে, এবং দীর্ঘ সময় বাদে এক সময় মহাজন ধরেছে সেই চ্যাংম্যানকে। কি বলেছে? সে হঠাৎ একদিন হাটবারে মনমোহন চ্যাংম্যানকে পাকড়াও করে, ধরে ফেলে। কি বাছা তখন বড় পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ, পাওনা মিটিয়ে দিয়ে যাও। মনমোহনের কথায় চ্যাংম্যানের মাথায় আকাশ ভেঙে পড়ে। ভেরি ইম্পর্টেন্ট লাইন, নোট ইট। মনমোহন তাহলে কি বলল? যে আমার কাছে, তোমার কাছে যে আমার পাওনা আছে সেটা দিয়ে যাও। এবং সে কি পাওনা আছে এটাই ভুলে গেছে সেই চ্যাংম্যান। আসলে সে একটা ধারে ছাতা নিয়েছিল। চ্যাংম্যান বুঝতে পারে এবার সেই দূরকলে পড়েছে। সুতরাং এই যে একটা ছাতা থেকে 36 বিঘে জমি কেড়ে নেওয়া, এই যে ব্যবস্থাপনা সেদিনের বাংলায় ছিল, এবং কিভাবে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত সামান্য ভূমির যারা মালিক তাদেরকে কিভাবে নিঃস্ব করেছে, তার একটি চিত্র দিয়েই তিনি শেষ করেননি। এই অঞ্চলে বলছে যে শুধুই এই একজন মনমোহন নয়, তোমরা এই অঞ্চলে ডালু, হাজং, গারু এই সমস্ত জাতিদের যদি কাছে তোমরা যারা বয়স্ক তাদের কাছে গিয়ে যদি জানতে চাও যে শুধু কি মনমোহন মহাজন না, ভেরি ইম্পর্টেন্ট লাইন ইয়ে করতে হবে, আন্ডারলাইন করতে হবে এইটা, যে আর এক ধুরন্ধর মহাজন এক চাষিকে ধারে কোদাল দিয়ে তারপরে তার কাছ থেকে 15 বিঘে জমি মোচড় করে কেড়ে নিয়েছে। মানে একটা কোদালের জন্য 15 বিঘে জমি, বিঘে মানে হচ্ছে 20 কাঠায় 1 বিঘে। এখন অবশ্য অন্যরকম সরকারি মাপ আছে, এখন সব স্কোয়ার ফিটে চলে গেছে, কারণ জিনিসপত্রের দাম যেমন বেড়েছে জমিরও দাম বেড়েছে। সুতরাং এখন আর ওই বিঘে কাঠা হেক্টর ও শুধুমাত্র সরকারি খাতাতেই রয়েছে, এখন সব স্কোয়ার ফিটে।
এছাড়াও আর একজন আছে, সে আবার আরও এক ভয়ঙ্কর, যে নিবেদন সরকার বলে একজন সাধারণ চাষি, সে 2-10 বছর বাকিতে মশলাপাতি খেয়েছিল। মশলাপাতি মানে এই নুন, তেল, লঙ্কা, হলুদ, এই সমস্ত সামান্য মশলাপাতি খাওয়ার জন্য তাকে কি করতে হয়েছে না, 66 বিঘে জমি খুব কুটিশ্বর সাহা এর কাছে তাকে দিয়ে দিতে হয়, ওই কবছর মশলা ধারে বাকিতে খেয়েছিল বলে। তাহলে 66 বিঘে গেল মশলাতে, 36 বিঘে গেল একটা ছাতার জন্য, আর 15 বিঘে জমি গেল একটা কোদাল ধার দেওয়ার জন্য। সুতরাং কবি যে প্রথম লাইনটি সমাবেশ করেছেন, টাক ডুমা ডুমডুম, তাহলে এই নাকের বদলে নমরুন পেলাম টাক ডুমা ডুমডুম, কতখানি প্রাসঙ্গিক সেটা আমরা আবার একবার ফিরে দেখতে পারি। কিন্তু আমরা আরও এগোবো। এবার আসছে, সে এক দিন ছিল বটে, মানে সেই পুরনো যে বাংলা, সেই ব্রিটিশ শাসিত বাংলা, সেই মহাজন অধ্যুষিত বাংলা, সেই আরতদার জোদ্দার তাদের যে অত্যাচারের বাংলা, সেখান থেকে তিনি একটি লাইন তুলেছেন। এই লাইনটি আমাদের নোট করতে হবে, আন্ডারলাইন করতে হবে। শুধু মনমোহন মহাজন আর কুটিশ্বর সাহাই নয়, ছিল জোদ্দার আর তালুকদারদের নিরঙ্কুশ শাসন, আর তার সঙ্গে ব্রিটিশ সিংহের দাপট, সিংহ যার ভালো নাম পশুরাজ, চারিদিক দিয়ে বাংলার সাধারণ মানুষকে একেবারে শোষণ করেছে এই সমস্ত মানুষের দল। এরপর আসছে কর্জা। কর্জা মানে হচ্ছে ধার, যেমনভাবে বন্ধক, তেজারতি, তেমনই ব্যাপারটা রয়েছে। এবং এই যে আমাদের 78 পাতার যে একবার শেষের লাইনের আগের লাইন, এটি ভেরি ইম্পর্টেন্ট লাইন, এটি কয়েকবারই পড়েছে, আমাদের দেখতে হবে এটা। এদিকে আর এক রকমের প্রথা আছে। প্রথা মানে এই নানা ধরনের প্রথা, আমরা এর আগে পড়েছি, আমরা যে আমরা হাতি বেগার প্রথা শুনেছি, তেমনি এদিকে আর এক রকমের প্রথা আছে। এই প্রথাটির নাম হচ্ছে নানকার প্রথা। এইবার আসবে, যদি এইটুকু দেয় এদিকে আর এক রকম প্রথা আছে, তখন বলতে হবে প্রথাটির নাম কি, তাহলে নানকার প্রথা, এটা 1 নম্বর হবে। আর 4 নম্বরের জন্য থাকবে এই প্রথার বিশেষত্ব কী, এবং এই প্রথা কিভাবে তখনকার দিনের মানুষ লড়াই সংগ্রামের মাধ্যমে বা কার নেতৃত্বে এর মানে এটাকে কী করেছিল, লুপ্ত করে দিয়েছিল। সে প্রথাটি কি, নানকার প্রজাদের জমিতে সত্ত্ব ছিল না, জমির আম কাটালে তাদের অধিকার ছিল না, জমি জরিপের পর 2.5 টাকা পর্যন্ত খাজনা সাব্যস্ত হতো। 2.5 টাকা মানে এখনকার দিনে বোঝা যাবে না, 2 টাকা 50 পয়সা কিছুই নয়। সেদিনের সেই যে জিনিসের যে কম দাম আর টাকার যে মূল্য ছিল বেশি, সে আজকে আর কল্পনার অতীত। এখন খাজনা দিতে না পারলে তহসিলদার প্রজাদের কাছারিতে ধরে নিয়ে যেত, পিচ মোড়া করে বেঁধে মারত, তারপর মাল ঘরে, যাকে বলে গুদাম ঘর, আটকে রাখত, নিলামে সব সম্পত্তি খাস করে নিত। মহাজনেরা কর্জা ধানে 1 মণে 2 মণ, মন কথা নিয়ে যখন সমস্যা। এখনকার দিনের যে সমস্ত ছাত্রছাত্রী স্কুল কলেজে যারা পড়ে, তারা এই মন কথাটি প্রায় জানেই না, ব্যবহার করে না। তারা মন বলতে মাইন্ড, অর্থাৎ আমাদের যে হৃদয়, যে আমাদের অন্তর, সেটাই বোঝে। কিন্তু এ মন হচ্ছে গিয়ে মূর্ধন্য, মূর্ধন্য একা মনে। মন বলতে এখানে হচ্ছে গিয়ে 2টো মাপ আছে। যদি আমরা ইংরেজদের মাপ ধরি, তাহলে 1 মণ সমান হচ্ছে 40 কেজি। আর আমরা যদি এটা বাংলা অর্থাৎ দেশীয় যে মাপ ছিল, তাতে ছিল 33 কেজি, এবং ইংরেজি মাপে 2.5 মণ সমান হচ্ছে 100 কেজি বা 1 কুইন্টাল। সেই এক কর্জে 1 মণে 2 মণ আদায় করত, অর্থাৎ 1 মণ ধান ধার দিতে পারলে সেটা ভাদ্র মাসে ধানটা হয়তো ধার দিতে হতো, পৌষ মাসে সেটা গিয়ে মাত্র মাস বা ভাদ্র থেকে আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, অর্থাৎ 3টে মাস পরে সে ডবল দিত এই ধান। এবার হলো কি, পরিবর্তন শুরু হয়ে গেল। সেই পরিবর্তনের আমরা লক্ষ্য করেছি, সেই শীতের হাওয়া দিলে দাফার কথা মনে পড়ে। সে দাফা গোরাচাঁদ মাস্টার তাদের নেতৃত্বে চাগলায় চাগলায় মিটিং বসলো, এবং এই মহাজনদের বিরুদ্ধে কি করলো না, তারা একজোট হলো। এবং সেই একজোট হয়ে তারা কি করলো, যে
তারা গর্ব করে বলে, বন্দরের ভদ্রলোকেরা আজ আর আমাদের তুই তুকারি করতে সাহস পায় না। অর্থাৎ একেবারে যারা শ্রমজীবী, যারা একেবারে নিরন্ন মানুষ ছিল এক সময়, তাদের মধ্যেও এখন চেতনা এসেছে যে আমরাও মানুষ। সুতরাং সেই শুধুমাত্র উচ্চবিত্ত বা ওই ধরনের যোদ্ধার, জমিদার, ইংরেজ তাদের যেভাবে অপদস্থ, অপমানিত করত, আজ তারা কিন্তু নিজেদের সম্মান তারা নিজেরাই আদায় করে নিয়েছে এবং তাদের সবাইকে এখন আপনি বলে কথা বলতে হয়। হাল বলদের অভাবে চাষ আবাদের আজকাল বেজায় মুশকিল। হাল বলদ সবার থাকে না, ধারে নিতে হয়, কিন্তু এসব ছাড়া তো হয় না। তবে আজকে যে এই যে আমরা সময়ের মধ্যে উপস্থিত হয়েছি, হাল বদলও এখন প্রায় লুপ্ত। এখন ট্রাক্টর, রোটাভেটার, এখন বৈজ্ঞানিক যে যুগ, সেই যুগে কিন্তু এই গল্পগুলো কিন্তু খুব বেশি ছেলেদের অনুভব করতে পারবে না যদি না আমরা সেই দিনের পরিস্থিতিটা তুলে ধরতে না পারি। এখনকার চাষিরা তাই সবাই মিলে গাঁতাই চাষ করে। ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, গাঁতাই। এই গাঁতাই বলতে গ্রামের যারা চাষিভুষি মানুষ তারা কি করতো না, এক একজনের জমি রোয়া, গাড়া এগুলো করে দিতে পারতো, পরপর হতো। অর্থাৎ রামসাম যদু মধু সব মিলে প্রথম দিনে রামের জমি বপন করে দিল, তারপরের দিন যদুর হলো, তারপরের দিন মধুর হলো, তারপর দিন রহিমের হলো। এইভাবে পরপর তারা গাঁথাই চাষ করত। ফলে এদের কি করতে হতো না, অন্যের উপর ভরসা করতে হতো না, নিজেরাই একটা ঐক্যবদ্ধভাবেই নিজেদের চাষবাস তুলে ফেলতে পারত। এটার থেকেই আমরা মনে হয় আমরা বলতে পারি যেটা কোঅপারেটিভের ধারণা, যে সমবায়িক যে মানসিকতা, সেটা এখান থেকেই রয়েছে, যেটি পরবর্তীকালের যে কমিউনিস্ট পার্টির যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্যেও কিন্তু এই বিষয়টা কিন্তু অনেকটা কাজ দিয়েছিল। আমরা একেবারে শেষের দিকে চলে যাই। বহু অন্যায় হয়েছে এবং কবিতার আকারেও এখানে রয়েছে। আমরা শেষ পর্যায়ের যে অংশটি সেটি হচ্ছে এরকম: যারা এত কষ্ট করে মানুষের মুখে অন্ন যোগায়, বঙ্কিমচন্দ্রেরও আছে, সেই রামা কৈবর্ত আর রহিম শেখ, তাদের কি উন্নতি হয়েছে, ঠিক তেমনই শরৎচন্দ্রেরও আছে, যে যারা এত কষ্ট করে আমাদের মুখে অন্ন যোগায়, ইচ্ছে করে জমিদারের হাত থেকে বাংলার সমস্ত জমি তাদের হাতেই দিই, মহাজনের নিষ্ঠুর ঋণের বোঝা থেকে তাদের মুক্তি দিই। তোমাদের কি ইচ্ছে হয় না? অর্থাৎ পাঠকবর্গকে, মানে বর্তমান যুগের যে বাঙালিকে তিনি তাদের ইচ্ছের কথাটাও তিনি বলেছেন, যে যারা এতদিন ধরে নির্যাতিত, যারা শোষিত, যারা বঞ্চিত, তাদের জমি ফিরিয়ে দেওয়া দরকার। এবং তারা যেহেতু শ্রমজীবী খেতমজুর, তাদের কাজই হচ্ছে চাষের সঙ্গে যুক্ত, সুতরাং তাদেরকে তাদের জমি ফিরিয়ে দেওয়ার জন্য এখানে বলা হয়েছে। এই যে ভাবনা, এই যে চিন্তা, এগুলো একটা সময়ে পশ্চিমবঙ্গে আসমুদ্রী হিমাচল প্রভাব বিস্তার করেছিল, কিন্তু এখন সে প্রভাব আর নেই। এখন জমির অবস্থা খুব একটা ভালো নেই, চাষির তার ন্যায্য ফসলের দাম পায় না, শুধুমাত্র মধ্যবর্তী ফোড়ে অর্থাৎ কৃষক আর ওই যে ক্রেতা, এই মাঝে একটা মধ্যস্বত্বভোগী তৈরি হয়েছে, যারা কি করে না কৃষককেও শোষণ করে, আবার যারা ক্রেতা তাদেরও শোষণ করে। সুতরাং এখন সে চাষিদের যে অবস্থা, সেই অবস্থাতেই রয়েছে। সুতরাং এমন কিছু পরিবর্তন হয়নি। তৎসত্ত্বেও আমরা এই প্রসঙ্গটির সঙ্গে আমরা কিছু বড় প্রশ্ন আমরা এইভাবে তুলে ধরব। সে প্রশ্নগুলি এরকম হবে। প্রথমে আসবে, জমিদার ও মহাজনদের শাসন গারো পাহাড়ের নিচে থাকা চাষিদের জীবনকে কিভাবে বিপন্ন করে তুলেছিল তা নিজের ভাষায় বুঝিয়ে দাও। এটা বড় 5 নম্বরের প্রশ্ন হতে পারে। এবার আমি আগের লাইনে বলেছি যে প্রথম অংশটি, যে হঠাৎ মনমোহন মহাজন যেন কি হয়ে উঠল না, তিনি একেবারে যেন হয়ে উঠলেন করুণার অবতার। অর্থাৎ হঠাৎ মহাজন যেন
করুণার অবতার হয়ে উঠলেন। তাহলে মহাজনের নাম কি? নাম বলতে হবে যে তিনি হচ্ছেন মনমোহন মহাজন। আর কার প্রতি তিনি করুণার উদয় করলেন? না, তিনি হচ্ছে চেংম্যান, এবং চেংম্যানের সঙ্গে তার যে বিষয়টি হয়েছে কিভাবে, সেরকম একটা প্রশ্ন হবে। এবং কিভাবে একটা সামান্য ছাতার জন্য তার কাছ থেকে এই যে জমি পুরো 36 বিঘে তুলে নিল, সেটা কিন্তু এখানে বর্ণনা করতে হবে। এইভাবে 1, 1, 3 দিয়ে প্রশ্নটা হতে পারে। আর এর মধ্যেই আমি আর একটা প্রশ্ন বলেছি, এদিকে আর এক রকমের প্রথা আছে। তাহলে প্রশ্নটা আসবে, প্রথাটার নাম কি? তাহলে নানকার প্রথা। প্রথাটি বিষয়বস্তু সংক্ষেপে লেখো। অর্থাৎ এই যে দরিদ্র যারা চাষি, সেই সমস্ত চাষিদের মানে গারো যে অঞ্চলে যারা বাস করে, ডালু, হাজং, এরা সব এই সমস্যায় তারা ভুগেছে। সেখানে দেখা যাচ্ছে কি না, যে সমস্ত প্রজারা এই যে খাজনা দিতে পারতো না, এবং তারা কী হতো না, জমিদার এবং তালুকদারের কাছে তারা ছিল ভৃত্য, এবং তাদের নিজেদের বসত ভিটেতে বা নিজেদের জমিতে যদি কোনো ফসলও ফলতো, এমনকি কোনো ফল গাছে লাগানো হতো, তার ফল থেকেও তারা বঞ্চিত হতো। এবং শুধু তাই নয়, যখন তখন ওই সমস্ত প্রজাদের পিচমোড়া করে বেঁধে, অর্থাৎ পিছন দিকে হাত দুটোকে বেঁধে তাদের অমানসিকভাবে অত্যাচার করতো। যেমন নীল চাষে ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি ইংরেজরা বা সেই সমস্ত নীলকর সাহেবেরা কীভাবে অত্যাচার করতো, তার থেকে কোনো অংশে এটা কম ছিল না। অর্থাৎ তহসিলদার, নায়েব, গোমস্তা, এই সমস্ত যে ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ, শুধু ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ নয়, একটা মানুষ, যেগুলো আমরা অক্ষয় কুমার দত্তের পল্লীগ্রামস্থ প্রজাদের যে দুরবস্থা বর্ণন যে প্রসঙ্গটা আমরা পড়েছি, সেখান থেকেও এটা কিন্তু অনেকটাই যেন মিল পাওয়া যায়। এরপরে আরেকটি প্রশ্ন হতে পারে, পাহাড়ের নিচে যেদিন থেকে লাল নিশানের খুঁটি গেড়েছে, এটি আগে এসেছে আমাদের গারো পাহাড়ের নিচে থেকে এসেছে। অর্থাৎ ওই যে লাল নিশান, অর্থাৎ ওই যে সাম্যবাদী, ওই যে কমিউনিস্ট পার্টির দল, তারা কী ছিল? সাম্যবাদ। কিন্তু সাম্যবাদ একটা যেন প্রকৃতি বিরুদ্ধ শব্দ। পৃথিবীর কোনো দেশেই সাম্যবাদ প্রতিষ্ঠিত করা সম্ভব হয়নি এখনো পর্যন্ত। কী করে হবে? মানুষ নেই তো। মানুষের মধ্যে লোভ, স্বার্থপরতা, এসব যতদিন না যাচ্ছে ততদিন পর্যন্ত সাম্যবাদ প্রতিষ্ঠিত হবে না। ভাইয়ে ভাইয়ের মধ্যেই যখন এত বিরোধ, তখন অন্যকে ভাই বলে মেনে নেওয়া কি সম্ভব? যারা সে যুগে ওই সাম্যবাদের যারা প্রধান প্রবক্তা ছিলেন, তারাও কিন্তু শেষ পর্যন্ত নীতি বিসর্জন দিয়েছেন এবং সব বুর্জুয়া পুঁজিপতিতে পরিণত হয়েছে। আমরা এর পরের প্রশ্নটা আমরা আসব এখান থেকে। সেই মহাজনদের পন্থা আজও টিকে আছে। মহাজনদের পন্থা কি? ছাতির বদলে হাতি। এবং সেই পন্থা সম্পর্কে একটা বিস্তৃত বর্ণনা, অর্থাৎ 1+4 এরকম একটা প্রশ্ন হবে। আর প্রশ্নটা আমি বারবার বলেছি, যেটা চেংম্যানের মাথায় আকাশ ভেঙে পড়ল। তাহলে চেংম্যান কে? তার মাথায় আকাশ ভেঙে পড়ল কেন? এবং তারপর সেখান থেকে কিভাবে চেংম্যানের সর্বস্ব হরণ করল। এক কথায় ছাতির বদলে হাতি, এই যে পাঠ্যাংশে তৎকালীন যে বঙ্গদেশ এবং সেখানকার যে দরিদ্র কৃষক, দরিদ্র প্রজা কিভাবে নির্যাতিত হতো, কিভাবে নিষ্পেষিত হতো, কিভাবে তাদের আখের যেমন রস বের করে নিয়ে যেমন ছিবড়ে করে দেওয়া হয়, ঠিক তেমন করে ছিবড়েতে পরিণত করেছিল তালুকদার, জোদ্দার, আড়তদার, জমিদার। তার একটা নিখুঁত চিত্র এখানে তুলে ধরা হয়েছে। এবং ভাষাগুলি কিন্তু অবশ্যই কবিত্বপূর্ণ, সহজ সরল, জীবনের কথা আছে। 2-1টি শব্দ হয়তো একটু অপরিচিত, যেমন গাঁতা শব্দটি আমরা অপরিচিত বললাম। আমরা বললাম যে কর্য বলে শব্দটি আমরা একটু আলাদা বলে মনে হয়েছিল। এছাড়াও 2-1টা শব্দ যোজনার ক্ষেত্রে, যেমন মন কথাটা বললাম, অর্থাৎ যেটি হচ্ছে একটি ওজনের বা আমরা বলি যেটা হচ্ছে মাপের একক, সেগুলি হয়তো একটু পুরনো কিন্তু তখন ছিল। তাই এইভাবেই খুব সাধারণ ভাষাতে কিন্তু কবিত্বের ভঙ্গিতে তিনি সেদিনের বাংলার যে রক্তক্ষরণ সেটিকে কিন্তু তুলে ধরেছেন। এভাবেই আমরা
আজকের যে ভিডিও সেটা হচ্ছে ছাতির বদলে হাতি, যেটি মূল গ্রন্থ ছিল আমার বাংলা, যার রচয়িতা ছিলেন পদাতিকের কবি সুভাষ মুখোপাধ্যায়। সেটি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থাকবে।